ভর বলে কিছু নাই। আপনি যা দেখছেন, আপনার যে শরীর, সবকিছুই হচ্ছে শক্তি দ্বারা তৈরি। আসলেই কি তাই? E ইজ ইকাল টু এমসি স্কোয়ার সূত্রটা কি ভুল, নাকি সূত্রটাতে কিছু সমস্যা রয়েছে? এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে সঠিক। এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করব সায়েন্স বেজের আজকের ভিডিওতে। ভর বলে কিছু নাই, সবকিছুই শক্তি। ইউনিভার্স ইজ ক্রিয়েটেড উইথ এনার্জি, ইয়োর বডি ইজ ক্রিয়েটেড উইথ এনার্জি। লেটস ডিসকভার, লেটস ডাইভ ইনটু সায়েন্স अगेन। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেজ। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভর বলে কিছু নাই, সবকিছুই হচ্ছে শক্তি দ্বারা তৈরি। ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্রটিতে কোথায় ভুল আছে আমরা আজকের ভিডিওতে ডিসকভার করব। আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি? ভর বিষয়টা আসলে কি? একটি বস্তুতে থাকা পদার্থের পরিমাণের পরিমাপই হচ্ছে ভর। কিন্তু আসলেই কি তাই? এই পদার্থটাই বা কি, পদার্থের পরিমাণের পরিমাপটাই আসলে কি? এবার চলে আসি এমন একটা সমীকরণ যেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। সেটি হচ্ছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা একটুখানি পরিবর্তন করি। ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এখান থেকে ই কে সরিয়ে নিয়ে আমরা ওই পাশে নিয়ে যাই এবং এম কে এই পাশে নিয়ে আসি। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। অর্থাৎ এই যে ভর বা মাস, এইটা কোথা থেকে পাচ্ছি? মোট যে শক্তি অর্থাৎ ই, এটাকে যখন আমরা আলোর বেগের বর্গ দ্বারা ভাগ করব, তখনই আমরা পাবো হচ্ছে ভর বা মাস। তো এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে শক্তি বলতে আমরা কি বুঝতে পারছি? এখন আমরা একটু কল্পনা করি। সেটি হচ্ছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখানে ধরেন আপনার ভর 50 কেজি। এই 50 কেজির ভরকে যখন আপনি আলোর বেগের বর্গ দ্বারা গুণ করবেন, তখন আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে কতটুকু শক্তি আছে। তো এই যে 50 কেজির যে শক্তি, এই শক্তিটা কিন্তু আপনার শরীরের ভিতরে আছে। এটা কোনো আধ্যাত্মিক বা বাইরে থেকে আসছে না। কিভাবে? আমাদের বডিতে কি আসলেই এত শক্তি আছে? সিরিয়াসলি আসলেই এত পরিমাণ শক্তি আছে? আমরা যে প্রথমে সূত্রটাকে কনভার্ট করলাম, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার থেকে আমরা সেটিকে করলাম এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখনই এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। আইনস্টাইন কি বলছেন? তুমি গভীরে যাও, গভীর থেকেও গভীরে যাও। কতটা গভীরে যাব? আপনার যে শরীর, এই শরীর গঠনের একক আমরা কি পড়ে এসেছি? কোষ। কিন্তু কোষের ভিতরেও কিন্তু আরো কিছু আছে। কি আছে? এই কোষটি তৈরি হচ্ছে পরমাণু দ্বারা। এই পরমাণুতে কি আছে? আমাদের যে এই 50 কেজির শরীর, এই 50 কেজির শরীরে কয় হাজার বিলিয়ন অফ অ্যাটমস বা পরমাণু আছে। এই যে পরমাণুগুলা, এই পরমাণুগুলা কি স্থির অবস্থায় আছে? না, এই পরমাণুগুলা কিন্তু ছুটাছুটি করছে। কঠিন বস্তুতে পরমাণুগুলা তেমন ছুটাছুটি করতে পারে না, একটু কাঁপাকাঁপি করে। কিন্তু এই যে কাঁপাকাঁপি করে, অর্থাৎ কম্পন গতিশক্তি, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ আপনার বডিতে যে সকল পরমাণু আছে সেগুলোতে গতিশক্তি আছে। এই পরমাণুতে কিন্তু বিভব শক্তিও আছে। কিভাবে? এই যে একটা পরমাণু আরেকটা পরমাণুকে আকর্ষণ করে একসাথে থাকে, এর ফলে একটি বিভব শক্তি তৈরি হয়। পরমাণুর ভিতরে কি আর কিছু নাই? অবশ্যই আছে। পরমাণুর ভিতরে যদি আমরা ঢুকি, সেখানে আমরা পেয়ে যাব একটি ইলেকট্রন। নট একটি ইলেকট্রন, পরমাণুর ভিতরে অনেকগুলি ইলেকট্রন থাকতে পারে, ডিপেন্ড করে কোন ধরনের পরমাণু সেটির উপর। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা কি স্থির অবস্থায় বসে আছে? এই ইলেকট্রনটা জুম জুম করে একটি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এই যে ইলেকট্রনটি ঘুরছে, তাহলে আমরা কি পাচ্ছি? ইলেকট্রনের গতিশক্তি। তারপর ইলেকট্রনের কি বিভব শক্তি আছে? অবশ্যই আছে। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে নিউক্লিয়াসটি, অর্থাৎ ইলেকট্রন পেয়ে যাচ্ছে বিভব শক্তি। আচ্ছা, এটিও গেল। এরপর আমরা চলে আসি পরমাণুর আরো ভিতরে। আরো ভিতরে কি আছে? একটি নিউক্লিয়াস আছে। এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসে কি আছে? এই নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন ও নিউট্রন, সেটা আমরা সবাই জানি। এই যে প্রোটন ও নিউট্রন, এগুলা কি স্থির বসে আছে? এই প্রোটন ও নিউট্রন নিজেদের মাঝখানে ভাইব্রেট করতে থাকে। এই যে ভাইব্রেশন একটা এনার্জি, অর্থাৎ ভাইব্রেশন কাইনেটিক এনার্জি, এখানেও আমরা পেয়ে যাচ্ছি
কম্পন গতিশক্তি। এরপর কি আসছে, এই যে নিউক্লিয়াসের ভিতর নিউট্রন এবং প্রোটন এগুলা কিন্তু একে অপরের সাথে লেগে আছে সবল নিউক্লিয় বল দ্বারা। আমরা পড়ে এসেছি এই যে সবল নিউক্লিয় বল দ্বারা একে অপরের সাথে লেগে আছে, এইটার ফলে তাদের মধ্যেও রয়েছে বিভব শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ আমরা নিউক্লিয়াস থেকেও পেয়ে যাচ্ছি গতিশক্তি এবং বিভব শক্তি। আচ্ছা, এরপর তো কিছু নাই, নিউট্রন প্রোটনের পর কি ভাই আর কিছু আছে? হ্যাঁ আছে তো, বাদ দিয়ে যাব না কিছুই। নিউট্রন এবং প্রোটন এই দুইটার পরে আমাদের আছে হচ্ছে কোয়ার্ক। হ্যাঁ কোয়ার্ক, নাম শুনেন নাই? একটি প্রোটন তৈরি হয় দুইটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দ্বারা, এবং একটি নিউট্রন তৈরি হয় দুইটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক দ্বারা। আচ্ছা, কোয়ার্কেরও কি গতিশক্তি বিভব শক্তি আছে? হ্যাঁ অবশ্যই। এই যে কোয়ার্ক গুলা, তিনটা কোয়ার্ক যে একসাথে থেকে একটা প্রোটনের মধ্যে আছে, এদের মধ্যে ভাইব্রেশন চলছে, অর্থাৎ ভাইব্রেট করছে, ভাইব্রেশন কাইনেটিক এনার্জি। অর্থাৎ এদের এই যে একটা কোয়ার্ক, এই তিনটা কোয়ার্কের মধ্যেও চলছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। কত এনার্জি ভাই, তাও আপনি 50 কেজির এনার্জি নিয়ে চিন্তা করতেছেন। আচ্ছা, এই যে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি তিনটা কোয়ার্কের মধ্যে আছে, কোয়ার্কের মধ্যে কি পোটেনশিয়াল এনার্জি আছে? অবশ্যই। এই যে কোয়ার্ক গুলা আছে একসাথে, এই যে আকর্ষণ বল আবারও আছে, তিনটি কোয়ার্ক যেহেতু একসাথে আছে, একটি প্রোটনের মধ্যে একটি নিউট্রনের মধ্যে, অর্থাৎ এদের মধ্যেও চলে আসছে পোটেনশিয়াল এনার্জি অফ কোয়ার্ক। আচ্ছা ভাই, অনেক গভীরে গেছেন, অনেক গভীরে গেছেন। কোয়ার্কের পরে কি আর কিছু আছে? হ্যাঁ, কোয়ার্কের পরেও আর কিছু আছে, সেটাকে বলা হয় হিগস ফিল্ড, গ্লুয়ন ফিল্ড। যাক ভাই, আর ওইদিকে যাচ্ছি না, কারণ আমরা কোয়ার্ক পর্যন্ত চলে এসেছি, যেটি পার্টিকেল ফিজিক্সের ওয়ান অফ দ্য এলিমেন্টারি পার্টিকেল। সো এরপর আমাদের আর যাওয়ার প্রয়োজন হবে না। এখন আমরা সবগুলো শক্তিকে যোগ করব। এখন সবগুলোকে আমরা যোগ করে ফেললাম। যোগ করে ফেলার পর ডিভাইডেড বাই সি স্কোয়ার। m is equal to e divided by c square. So what happens now? এই যে ভর অর্থাৎ মাস বা m, এই ভর সমান সমান কি? আপনার দেহের পরমাণুগুলোর শক্তি থেকে শুরু করে কোয়ার্কের শক্তি, সবকিছুর শক্তি, এই সকল শক্তিকে যখন আমরা আলোর বেগের বর্গ দ্বারা ভাগ করব, তখনই আমরা ভর পাই। অর্থাৎ এতদিন যে আপনি ওয়েট মেশিনে মাপতেন যে আপনার ভর 50 কেজি না 60 কেজি না 70 কেজি, সেই ভরটা আসলে কি? সেই ভরটা একটা আইডিয়া দিচ্ছে যে আপনার দেহে কত পরিমাণ এনার্জি আছে। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড, নাও ইউ ক্যান ইমাজিন আপনার দেহে কত পরিমাণ শক্তি আছে। সবকিছু শক্তি দ্বারা তৈরি। আপনার বডি ম্যাস বা ভর এগুলা হচ্ছে একটা জাস্ট আপনাকে ধারণা দেওয়া হচ্ছে যে কতটুকু শক্তি আছে, বাট আসলে এই যে যা দেখছি আশেপাশে যাই দেখছেন সবই শক্তি আর শক্তি। আশেপাশ থেকে খালি শক্তি আসতেছে, মানে খালি শক্তি। লাইক আপনার পাওয়ারের অভাব নেই, আপনার কাছে যা আছে সবই শক্তি। এইখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এই যে ভর, এই আপনার দেহে ধরেন 50 কেজি ভর, এই 50 কেজি ভরের 99% আসছে ই ডিভাইডেড বাই সি স্কোয়ার থেকে। কিন্তু আরেকটা অদৃশ্য উৎস আছে শক্তির, অদৃশ্য উৎস, এটা হচ্ছে হিগস ফিল্ড। হিগস ফিল্ড নিয়ে আজকে আর গভীরে যাচ্ছি না, অন্য একটা ভিডিওতে হিগস ফিল্ড নিয়ে আরো গভীরে যাব। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার না, আমাদের এখন থেকে ব্যবহার করতে হবে এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। অর্থাৎ ভর হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের দেহে বা যেটা যে কোনো বস্তুতে থাকা শক্তির পরিমাণকে প্রদর্শন করে। আমরা যেরকম এতদিন শক্তির রূপ পড়ে আসতাম, গতিশক্তি, বিভব শক্তি, তাপবিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, বিভিন্ন ধরনের শক্তি। এই যে শক্তির আমরা রূপ পড়ে আসতাম, যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়, এই যে ভর, এই ভরও হচ্ছে শক্তিরই একটি রূপ। ভর শক্তি ছাড়া আর কিছুই না। কিন্তু আমরা কি করে ফেলি, আমরা ভরকে বলি যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। ভর অদৃশ্য হয়ে যায়, ভর অদৃশ্য হয়ে সেটা শক্তি হয়ে যায়। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার থেকে শিখছি সবাই, জানি আমরা আসলে এরকম কিছু না, ভিতর থেকে ভিতরেও রয়েছে শক্তি। এখন একটা মজার ফ্যাক্ট বলি, আমরা ধীরে ধীরে বুঝতে পারছি এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। এই যে ই টার্মটা আছে অর্থাৎ শক্তি,
একটা বস্তুর শক্তিকে যদি আমরা বৃদ্ধি করতে পারি তবে সেই বস্তুর ভর কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, আসলেই তাই। এবার আমরা একটি স্প্রিংকে কল্পনা করি। একটি স্প্রিংকে যখন আমরা চাপ দিব, সেই স্প্রিং এর যে পরমাণুগুলো থাকবে সেগুলোর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে। আচ্ছা, তাহলে কি স্প্রিং এর ভর বৃদ্ধি পাবে? হ্যাঁ, অবশ্যই স্প্রিং এর ভর খুবই অল্প পরিমাণে বৃদ্ধি পাবে, কারণ স্প্রিং এর ভিতরে থাকা শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার আমরা এক কাপ কফি চিন্তা করি। ধরেন এক কাপ কফিকে আমরা একটু গরম করলাম। গরম করার ফলে কি হবে? কণার গতিতত্ত্ব অনুযায়ী একটি বস্তুকে গরম করলে তার ভিতরে পরমাণুর যে গতিশক্তি থাকে সেটি বৃদ্ধি পাবে। অর্থাৎ কফির পরমাণুগুলোর কম্পন গতিশক্তি বা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। অর্থাৎ কফিতে থাকা বস্তুর পরমাণুগুলোর ভিতরে শক্তির বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি কফির ভর বৃদ্ধি পাবে? হ্যাঁ, খুবই সামান্য পরিমাণে কফির ভর বৃদ্ধি পাবে, কারণ কফির ভেতরে থাকা শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা তাহলে ধীরে ধীরে বুঝতে পারছি যে m ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই c স্কোয়ার আসলে কি বোঝাতে চেয়েছে। এবার একটি টেনিস বল রয়েছে। এই টেনিস বলটি স্থির অবস্থায় রয়েছে। এটিকে যখন আমরা ছুঁড়ে মারবো তখন এটার মধ্যে চলে আসবে গতিশক্তি। তাহলে টেনিস বলে যেহেতু গতিশক্তি আসছে, অর্থাৎ টেনিস বলের শক্তির বৃদ্ধি ঘটছে, তাহলে টেনিস বলের ভর বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু এই টেনিস বলের ভর বৃদ্ধি পাবে না। টেনিস বলের ভর না বৃদ্ধি পাওয়ার রিজন হচ্ছে রিলেটিভিস্টিক মাস বা আপেক্ষিক ভর। এই বিষয় নিয়ে সায়েন্স বেজ চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা ভিডিও চলে আসবে। এই যে আমরা এতদিন পড়ে আসতাম একটি নিউট্রনের ভর 1.674 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এই যে আমরা কেজিতে পড়ে আসলাম একটা নিউট্রনের ভর, কিন্তু এটা যদি শক্তি হয়, অর্থাৎ নিউট্রন এই ভরটা পাচ্ছে কোথা থেকে? এই যে আপনার মাথায় কোশ্চেন আসবেই যে পার্টিকেল তো আছে, একটা কণা তো আছে, এই কণাটার বুঝলাম চারিদিকে বিভব শক্তি গতি শক্তি আছে, কিন্তু ভাইয়া এই কণাটার একটা ভর তো থাকবে। একটু মনের মধ্যে অশান্তি লাগে না? ভর আসলে কেন নাই, কেন শক্তি? শক্তি হলে তো আর পার্টিকেল আকারে থাকতো না। একটা জিনিসের একটু ভর তো কেমন একটু লাগতেছে না? আচ্ছা, উইয়ার্ড লাগার কিছু নাই, কারণ আমি কি বললাম, নিউট্রনেরও ভিতরে ঢুকবো। নিউট্রনের ভিতরে ঢুকি, কি আসবে? কোয়ার্ক। আপনি একটু গুগলে যে সার্চ করবেন, সার্চ করে দেখবেন একটি কোয়ার্কের ভর কত। আপনি যখন গুগল মামাকে এটি জিজ্ঞেস করবেন, গুগল আপনাকে একটি মজার অ্যান্সার দিবে। সেটি হচ্ছে একটি আপ কোয়ার্কের ভর 2 মেগা ইলেকট্রন ভোল্ট, একটি ডাউন কোয়ার্কের ভর 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট। কি মজার, তাই না? কারণ আমরা জানি জুল বা মেগা ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্ট এটা কিসের একক? শক্তির একক। আর আমাদের ভর পরিমাপের একক হচ্ছে কেজি, কিন্তু আপনাকে দিচ্ছে হচ্ছে শক্তির একক। শক্তির একক দিল 4.8 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই c স্কোয়ার ইজ ইকুয়াল টু ম্যাস। আপনি বুঝতে পারছেন? অর্থাৎ শক্তিকে আমরা ভর রূপে দেখতে পাচ্ছি, কিন্তু ভর বলে আলাদা কোনো জিনিস নাই। ছোটবেলা থেকে যে পড়ে আসতাম একটি বস্তুতে পদার্থের পরিমাণের পরিমাপই হচ্ছে ভর, বাদ দেন এগুলা। পদার্থ কোথা থেকে আসতেছে? এই পদার্থ তো অ্যাটম, পরমাণুর শক্তি। এই শক্তি থেকেই ভর আসতেছে। আপনি জাস্ট একবার ইমাজিন করেন বিগ ব্যাং এর কথা। বিগ ব্যাং, আমাদের এই মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে? মহাবিশ্বের সকল কিছু কি বলা হয়? এনার্জি দ্বারা তৈরি, শক্তি দ্বারা তৈরি। আপনার বডি, আমার বডি, গ্যালাক্সি, নক্ষত্র, পৃথিবী সবকিছুই শক্তি দ্বারা তৈরি ভাই। এই যে বিগ ব্যাং যখন হয়েছিল, একটি আদি পরমাণু ছিল। এই আদি পরমাণুর ভিতর প্রচুর পরিমাণে শক্তি ছিল। পরমাণুটা ব্লাস্ট হয়ে আমাদের মহাবিশ্ব তৈরি হলো। এই যে মহাবিশ্ব তৈরি হলো, আপনি জাস্ট একবার ইমাজিন করেন এত পরিমাণ শক্তি। এই শক্তি থেকেই ভরের ক্রিয়েশন। এই যে এনার্জি, এই এনার্জি থেকেই ভর তৈরি হয়েছে। এটার সাথে আলোর গতির বেশ নিবিড় একটা সম্পর্ক রয়েছে। এই জন্যই আইনস্টাইন বলেছিলেন m ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই c স্কোয়ার, নট দ্যাট E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার। কারণ E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার বললে আমরা মনে করি যে আরে ভর অদৃশ্য হয়ে যাবে। ভর অদৃশ্য হবে না, শক্তিই আছে। শুধু শক্তিটা আগে এক জায়গায় ছিল, একটি পরমাণুর মধ্যে আটকে ছিল, সেটাকে আমরা রিলিজ করে দিয়েছি, হয় আলোক শক্তি হিসাবে, নাহলে তাপ শক্তি হিসাবে, কোনো শক্তি হিসাবে শক্তি রিলিজ হয়ে যায়। এটি নিয়ে আমাদের নেক্সটে আরো একটি এক্সপ্লেনেশন ভিডিও আসবে, সেটির জন্য ওয়েট করতে থাকুন। টিল দেন এটা এখন আপনার ডিসিশন। আপনি কি বিশ্বাস করবেন যে শক্তিকে c স্কোয়ার দিয়ে ভাগ করলে ভর হয়, নাকি আপনি আসলে অন্য কিছুই বিশ্বাস করতেছেন? বাট আমি রিকমেন্ড করব ভাই, বিশ্বাস করে ফেলেন, তারপর বন্ধুদের সাথে যাই মজা নেন যে তোমার দেহে যে কোয়ার্ক আছে, এই কোয়ার্কের শক্তিকে c স্কোয়ার দিয়ে ভাগ করলে তুমি পাই যাচ্ছ m ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই c স্কোয়ার। এটাই সঠিক সূত্র।